Mamun's Care, Essential English, Book 3, Obligations। সম্মানিত পাঠক, অব্লিগেশনস মানে হচ্ছে বাধ্যবাধকতা, অর্থাৎ এর ক্যাটাগরিতে এমন কিছু সেন্টেন্স বোঝায় যেগুলো দিয়ে কেউ কিছু করতে বাধ্য। এই বাধ্যবাধকতা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সাধারণ অর্থ আর একটা হচ্ছে বাধ্যতামূলক অর্থ। সাধারণ অর্থ হচ্ছে এমন কিছু দায় দায়িত্ব বা এমন কিছু রেসপন্সিবিলিটি যেগুলোর জন্য কারো কারো কাছে জবাবদিহিতা করতে হবে না, অর্থাৎ আইন আদালত অথবা অফিসিয়ালি বাধ্যবাধকতা নেই, এটা হচ্ছে সাধারণ অর্থে। আর একটা হচ্ছে আইন আদালত, অর্থাৎ অফিসিয়ালি বাধ্য। অফিসিয়ালি বাধ্য হলে এক ধরনের সেন্টেন্স হবে, আর অফিসিয়ালি বাধ্য না হলে আরেক ধরনের সেন্টেন্স হবে। অর্থাৎ কিছু আছে সামাজিক দায়বদ্ধতা, যেমন আমার ছোট ভাইয়ের দেখাশোনা করতে হয় অথবা বড়দেরকে সম্মান করতে হয়, ছোটদের আদর করতে হয়। এই ধরনের হচ্ছে আমাদের কিছু দায়বদ্ধতা বা দায় দায়িত্ব। আরেক ধরনের সেন্টেন্স হচ্ছে আমাকে সময় মতো অফিসে যেতে হয় বা নিয়মিত টাইম মতো অফিসে যেতে হয়। এখন অফিসে যেতে হয় নিয়মিত, এটা কিন্তু বাধ্যতামূলক, না গেলে অফিসিয়াল নিয়মকানুন আছে, নিয়মকানুনের মধ্যে পড়তে হবে। অথবা আমাকে কোর্টে হাজিরা দিতে হয় বা দেশের আইন মেনে চলতে হয়। এই যে এগুলো হচ্ছে আরেক ধরনের দায়বদ্ধতা। যদি সাধারণ দায়বদ্ধতা হয় সেটা হচ্ছে এম ইজ আর অথবা গেট, গট, গেটস, এইগুলো দিয়ে ব্যবহার করতে হয়, ওয়াজ ওয়ার দিয়ে। আর যদি বাধ্যতামূলক হয় আইনিভাবে অথবা অফিসিয়ালি যদি দায় দায়িত্ব থাকে, সেগুলোর জন্য ব্যবহার করতে হয় হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ গট, হ্যাজ গট, হ্যাড, এইগুলো। তো দেখুন আমরা এবার সরাসরি টেবিল থেকে শুরু করি। প্রথমেই টেবিলের দিকে দৃষ্টি দিন। এটা বাম পাশে একটি কলাম দেওয়া আছে, কলামে সাবজেক্ট দেওয়া আছে আই, উই, ইউ, দেই, হি, সি। এর পরের কলামে উপরে আছে সাধারণ অর্থে। সাধারণ অর্থের জন্য যে ধরনের ভার্বস আছে সেগুলো হচ্ছে এম ইজ আর অথবা গেট গেটস, এরপর ওয়াজ ওয়ার, এই পর্যন্ত। এরপর লম্বা কলামে আছে টু। এর পরের কলামে সেন্টেন্স আছে, সেন্টেন্সের পার্ট আছে লার্ন স্পোকেন ইংলিশ। এখন দেখুন, এখন যদি আমি বলি আমাকে স্পোকেন ইংলিশ শিখতে হয়, অর্থাৎ আমার স্পোকেন ইংলিশ শিখতে হয়। এখন স্পোকেন ইংলিশ শিখতে কিন্তু আমি নিজেকে নিজে উৎসাহিত করি, নিজেকে উৎসাহিত করি। কারো কাছে জবাবদিহি করতে হবে না, বা আইন আদালত পুলিশের ভয় নেই, বা অফিসিয়ালি বাধ্যবাধকতা নেই। আমি নিজে থেকেই উৎসাহিত বোধ করছি, অর্থাৎ এটা আমার সাধারণ দায়িত্ব, সাধারণ দায়িত্ব বা আমার সাধারণ কর্তব্য। এখন সাধারণ কর্তব্য হলে আমাদের স্ট্রাকচার প্রথম থেকে নিলাম আই, এরপর হচ্ছে এম, এরপর টু। দেখুন আই দ্বিতীয় কলাম থেকে নিলাম এম এবং লম্বা কলাম থেকে নিলাম টু। তাহলে আই এম টু লার্ন স্পোকেন ইংলিশ অর্থ হচ্ছে আমার স্পোকেন ইংলিশ শিখতে হয়। এভাবে উই আর টু লার্ন স্পোকেন ইংলিশ, আমাদের স্পোকেন ইংলিশ শিখতে হয়। ইউ আর টু লার্ন স্পোকেন ইংলিশ, তোমার স্পোকেন ইংলিশ শিখতে হয়। দেই আর টু লার্ন স্পোকেন ইংলিশ, তার স্পোকেন ইংলিশ শিখতে হয়। হি হলে হবে ইজ, তাহলে হি ইজ টু লার্ন স্পোকেন ইংলিশ, তার স্পোকেন ইংলিশ শিখতে হয়। শি ইজ টু লার্ন স্পোকেন ইংলিশ, তার স্পোকেন ইংলিশ শিখতে হয়। একইভাবে আমি এখন এম ইজ আর ব্যবহার না করে আমি গেট অথবা গেটস ব্যবহার করতে পারি। দেখুন এবার গেট অথবা গেটস ব্যবহার করে একই সেন্টেন্স আমি পড়ছি। সেটা হচ্ছে আই গেট টু। দেখুন টু লাগবে, টু সবার সাথেই লাগবে, টুটা একবারে লম্বা কলামে দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স গঠন করতে হলে এখানে একটা টু বসবে। তাহলে আই গেট টু লার্ন স্পোকেন ইংলিশ, আমার স্পোকেন ইংলিশ শিখতে হয়। উই গেট টু লার্ন স্পোকেন ইংলিশ, আমাদের স্পোকেন ইংলিশ শিখতে হয়। ইউ গেট টু লার্ন স্পোকেন ইংলিশ, তোমার স্পোকেন ইংলিশ শিখতে হয়। দে গেট টু লার্ন স্পোকেন ইংলিশ, তার স্পোকেন ইংলিশ শিখতে হয়। হি গেটস টু, দেখুন হি হলে থার্ড পারসন সিঙ্গুলার যে গেটের সাথে এস হয়ে যাবে, তাহলে হি গেটস টু লার্ন স্পোকেন ইংলিশ, তার স্পোকেন ইংলিশ শিখতে হয়। শি গেটস টু লার্ন স্পোকেন ইংলিশ, তার স্পোকেন ইংলিশ শিখতে হয়। তাহলে আমরা সাধারণ অর্থের জন্য এম ইজ আর অথবা গেট গেটস ব্যবহার করতে পারি। এবার যদি আমি এটাকে পাস্টে নিয়ে যাই, অর্থাৎ টেন্স চেঞ্জ করে দিই, এবার দেখুন আমাদের দ্বিতীয় কলামে 3 নাম্বার সারিতে ওয়াজ ওয়ার অথবা গট দেওয়া আছে। তাহলে কিভাবে সেন্টেন্সটা হতে পারে? আই ওয়াজ টু লার্ন স্পোকেন ইংলিশ,
আমার স্পোকেন ইংলিশ শিখতে হয়েছিল, অর্থাৎ পাস্ট টেন্সে চলে গেল। উই ওয়ার টু লার্ন স্পোকেন ইংলিশ, আমাদের স্পোকেন ইংলিশ শিখতে হয়েছিল। এরপর ইউ ওয়ার টু লার্ন স্পোকেন ইংলিশ, তোমার স্পোকেন ইংলিশ শিখতে হয়েছিল। দে ওয়ার টু লার্ন স্পোকেন ইংলিশ, তার স্পোকেন ইংলিশ শিখতে হয়েছিল। হি ওয়াজ টু লার্ন স্পোকেন ইংলিশ, তার স্পোকেন ইংলিশ শিখতে হয়েছিল। শি ওয়াজ টু লার্ন স্পোকেন ইংলিশ, তার স্পোকেন ইংলিশ শিখতে হয়েছিল। এবার আমরা চাইলে এখানে পাস্ট সিম্পলের জন্য ওয়াজ ওয়ার ব্যবহার না করে গট ব্যবহার করতে পারি। তাহলে গট দিয়ে সেন্টেন্স হবে এরকম, আই গট টু লার্ন স্পোকেন ইংলিশ, আমার স্পোকেন ইংলিশ শিখতে হয়েছিল। উই গট টু লার্ন স্পোকেন ইংলিশ, আমাদের স্পোকেন ইংলিশ শিখতে হয়েছিল। ইউ গট টু লার্ন স্পোকেন ইংলিশ, তোমার স্পোকেন ইংলিশ শিখতে হয়েছিল। দে গট টু লার্ন স্পোকেন ইংলিশ, তাদের স্পোকেন ইংলিশ শিখতে হয়েছিল। হি গট টু লার্ন স্পোকেন, দেখুন হি গট থাকবে কারণ পাস্ট সিম্পলে এস বাই এর যোগ হয় না। তাহলে হি গট টু লার্ন স্পোকেন ইংলিশ, তার স্পোকেন ইংলিশ শিখতে হয়েছিল। শি গট টু লার্ন স্পোকেন ইংলিশ, তার স্পোকেন ইংলিশ শিখতে হয়েছিল। তাহলে আমরা স্পোকেন ইংলিশ লার্ন স্পোকেন ইংলিশ সেন্টেন্স দিয়ে সাধারণ অর্থের জন্য এই বক্স থেকে পড়লাম ওয়াজ ওয়ার, অ্যামিজার ওয়াজ ওয়ার, এরপর গেট গেটস গট, এগুলো দিয়ে পড়লাম। এরপরে যেই সেন্টেন্সের পার্টটা আছে অবেই দ্য সিনিয়র্স, বড়দেরকে সম্মান করতে। এখন যদি বলি আমার বড়দেরকে সম্মান করতে হয়েছিল, এই জাতীয় সেন্টেন্স বলি, এই বড়দেরকে সম্মান করাটাও এটা সাধারণ দায় দায়িত্ব। এটা আইনিভাবে আইন আদালত নিয়ে, অর্থাৎ কেউ বড়দের সম্মান না করলে তাকে জেলে নিয়ে যাওয়া যাবে না। সামাজিক রাষ্ট্রীয়ভাবে এই ধরনের আইন নেই, অর্থাৎ অফিসিয়ালি এটা বাধ্য নয়। সুতরাং আমরা এই অবেই দ্য সিনিয়র্স এই সেন্টেন্সটাকেও এই সাধারণ অর্থের স্ট্রাকচারে ব্যবহার করতে পারবো। এবার আসুন আমরা বাধ্যতামূলক অর্থের দিকে যাই। তাহলে পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে কম্পেনসেট। দেখুন অবেই দ্য সিনিয়র্সের পরে 3 নাম্বার লাইনে আছে কম্পেনসেট দ্য ভিকটিম। কম্পেনসেট মানে ক্ষতিপূরণ দেওয়া, দ্য ভিকটিম মানে হচ্ছে ভুক্তভোগী। অর্থাৎ আপনি কারো ক্ষতি করেছেন, মনে করেন আপনি ড্রাইভ করতে গিয়ে কারো একটা দেয়াল ভেঙে ফেলেছেন, অথবা আপনি কোনো পোষা গরু ছাগল আপনার আছে প্রাণী, এটা আপনার কারো একটা ফসল খেয়ে ফেলেছে। এখন যেহেতু আপনি কারো ক্ষতি করেছেন কোনোভাবে, এখন আপনার নামে একটা বিচার হলো, সালিশ বা আইন আদালত বা কোর্টে যে কোনো জায়গায় আপনার একটা বিচার হলো। এখন বিচারে রায় হলো আপনাকে কিছু একটা জরিমানা দিতে হবে, অর্থাৎ কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিতে হবে। এখন এই ভুক্তভোগীর যে ক্ষতিপূরণ দেওয়া, এটা আপনি চাইলেই এড়িয়ে যেতে পারবেন না, অর্থাৎ এখানে আপনি বাধ্য, আইনিভাবে বাধ্য হয়ে গেছেন এটা করতে। যখন আইনিভাবে বাধ্যবাধকতা থাকবে, তখন আমাদের স্ট্রাকচার নিতে হবে হ্যাভ হ্যাজ। দেখুন বাধ্যতামূলক, দ্বিতীয় কলামের 4 নাম্বার লাইনে লেখা আছে বাধ্যতামূলক, এরপরেই লেখা আছে হ্যাভ হ্যাজ, এরপর হ্যাভ গট হ্যাজ গট, এরপরে আছে হ্যাড। এগুলো হচ্ছে বাধ্যতামূলক সেন্টেন্সের জন্য। তাহলে এবার আমরা যদি বলি ভুক্তভোগীকে আমার ক্ষতিপূরণ দিতে হয় অথবা হবে, দেখুন এখানে হয় অর্থও হতে পারে, হবে অর্থও হতে পারে, দুইটা অর্থই নিতে পারি। আর হ্যাড দিয়ে শুধুমাত্র পাস্ট সিম্পল আসবে। তাহলে ভুক্তভোগীকে আমার ক্ষতিপূরণ দিতে হয় অথবা হবে। আই হ্যাভ টু, লক্ষ্য করুন, আই হ্যাভ টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে আমার ক্ষতিপূরণ দিতে হবে অথবা হয়। আমি এখানে একটা অর্থ নিলাম, হবেটা নিলাম, আপনি চাইলে হয়ও বলতে পারেন, হবেও বলতে পারেন। এরপর উই হ্যাভ টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। ইউ হ্যাভ টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে তোমার ক্ষতিপূরণ দিতে হবে। দে হ্যাভ টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। হি হ্যাজ টু, দেখুন হি হলে হ্যাজ টু হয়ে যাবে, হি হ্যাজ টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে তার ক্ষতিপূরণ দিতে হবে। শি হ্যাজ টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে তার ক্ষতিপূরণ দিতে হবে। এখানে হবে অর্থ বলা যাবে, হয় অর্থও বলা যাবে, কারণ এটার জন্য ফিউচার প্রেজেন্ট একই। এরপর আমরা চাইলে হ্যাভের সাথে গট দিতে পারি, আগের সেন্টেন্সের মতো, যেখানে আমরা পজেশন, রিলেশনশিপ, ইলনেস বা মালিকানা অর্থে যেখানে হ্যাভ ব্যবহার করেছিলাম, সেখানেও হ্যাভের সাথে গট দেওয়া যায়, কোনো অর্থে চেঞ্জ করে না। তাহলে এখানেও কিভাবে সেন্টেন্সটা করতে পারি, আই হ্যাভ গট টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে আমার ক্ষতিপূরণ দিতে হবে। উই হ্যাভ গট টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। ইউ হ্যাভ গট টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে তোমার ক্ষতিপূরণ দিতে হবে।
দে হ্যাভ গট টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। হি হ্যাজ গট টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে তার ক্ষতিপূরণ দিতে হবে। শি হ্যাজ গট টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে তার ক্ষতিপূরণ দিতে হবে। এরপর যদি আমরা এই সেন্টেন্সটাকে পাস্ট সিম্পলে নিতে চাই তাহলে হ্যাড। মনে রাখবেন হ্যাডের সাথে আর গট হবে না, শুধু প্রেজেন্টেই গট হবে, অর্থাৎ হ্যাভের সাথে গট হবে, হ্যাডের সাথে গট হবে না। তাহলে আই হ্যাড গট টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে আমার ক্ষতিপূরণ দিতে হয়েছিল। উই হ্যাড গট টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে আমাদের ক্ষতিপূরণ দিতে হয়েছিল। ইউ হ্যাড গট টু, সরি ভুল বলছি মেবি, শুরু থেকে আবার বলছি। আই হ্যাড টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে আমার ক্ষতিপূরণ দিতে হয়েছিল। উই হ্যাড টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে আমাদের ক্ষতিপূরণ দিতে হয়েছিল। ইউ হ্যাড টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে তোমার ক্ষতিপূরণ দিতে হয়েছিল। দে হ্যাড টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে তাদের ক্ষতিপূরণ দিতে হয়েছিল। হি হ্যাড টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে তাদের ক্ষতিপূরণ দিতে হয়েছিল। শি হ্যাড টু কম্পেনসেট দ্য ভিকটিম, ভুক্তভোগীকে তাদের ক্ষতিপূরণ দিতে হয়েছিল। আর মনে রাখবেন পাস্টে গেলে হ্যাড হ্যাডই হয়, হ্যাডের আর অন্য কিছু না, অর্থাৎ প্রেজেন্টের জন্য হ্যাভ হ্যাজ দুটো আছে আর পাস্টের জন্য শুধু হ্যাড। তাহলে এর পরের সেন্টেন্স গো টু অফিস অন টাইম। দেখুন কম্পেনসেটের পরে 4 নাম্বার লাইন আছে গো টু অফিস অন টাইম। এখন আমাকে সময় মতো অফিসে যেতে হয় অথবা হবে বা হয়েছিল। এখন অফিসে যাওয়াটা দিয়ে কি বোঝায়? বাধ্যতামূলক, কারণ অফিসে না গেলে আমার অফিসিয়াল কোনো আইনে পড়তে হবে, অথবা চাকরি চলে যাবে, অথবা জরিমানা হবে, অথবা বেতন কাটা যাবে, কিছু একটা, অর্থাৎ বাধ্যবাধকতা সেখানে আছে। সুতরাং এখানে সেন্টেন্স হবে বাধ্যতামূলক। এরপর দেখুন খাম টু মামুন্স কেয়ার রেগুলারলি, মামুন্স কেয়ারে নিয়মিত আসতে হয় বা আসতে হয়েছিল। এখন এটা কি বাধ্যতামূলক যাবে নাকি সাধারণ অর্থে যাবে? আসলে এক্ষেত্রে দুটোই হতে পারে। যদি এরকম হয় যে কেউ একজন মামুন্স কেয়ারের একজন এমপ্লয়ি বা চাকুরিজীবী, অর্থাৎ মামুন্স কেয়ারে চাকুরি করে এইরকম কেউ হলে তার জন্য এটা বাধ্যতামূলক, কারণ চাকুরি করে তার একটা অফিস হিসেবে তাকে সময় মতো নিয়মিত আসতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে বাধ্যতামূলক ক্যাটাগরির সেন্টেন্সে পড়বে। আর যদি এরকম হয় যে মামুন্স কেয়ারে আসাটা তার জন্য, যেমন স্টুডেন্ট হলে যদি এরকম নিয়মকানুন না থাকে যে না আসলে আসো না আসলে নেই, তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে সাধারণ অর্থে ব্যবহার করতে হবে। সুতরাং এক্ষেত্রে মূল কথা হচ্ছে সম্পূর্ণটা ডিপেন্ড করে সেন্সের উপর, আপনার সেন্স কী বলে এই কাজটা করতে, কি যার কথা বলা হচ্ছে সে কি বাধ্য নাকি বাধ্য নয়। যদি বাধ্য হয় তাহলে বাধ্যতামূলক ক্যাটাগরির সেন্টেন্স বা বাধ্যতামূলক স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স করতে হবে। আর যদি বাধ্য না হয়, স্বাধীন হয়, যে চাইলে করতে পারে, সাধারণ দায় দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে সাধারণ ক্যাটাগরির সেন্টেন্স করতে হবে। এবার নিচের সেন্টেন্সগুলো পড়ুন, তাহলে ইনশাল্লাহ পুরো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। মামুন্স খেয়া Essential English, Book 3, Sentence Practice for Application. 1 number sentence, We are to help the helpless people of the society. আমাদেরকে সমাজের অসহায় লোকদের সহায়তা করতে হয়। দেখুন সমাজের অসহায়দের সহায়তা করা আমাদের একটা সাধারণ দায় দায়িত্ব। কেউ যদি সহায়তা না করে তার বিরুদ্ধে আইন আদালত বা রাষ্ট্রীয় আইনগত কোনো ব্যবস্থা নেই। আর সে কারণে এই সেন্টেন্সটা উই আর হলো, অর্থাৎ উই হ্যাভ টু হলো না, উই আর টু হলো। এরপরে 2 নম্বর সেন্টেন্স দেখুন, আই এম টু টেক কেয়ার, আই এম টু টেক কেয়ার অফ মাই এজড প্যারেন্টস হতে পারে, অথবা আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই এজড প্যারেন্টস হতে পারে, অর্থাৎ আমার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করতে হয়। যদি বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করাটা সাধারণ দায় দায়িত্বের মধ্যে পড়ে সেক্ষেত্রে অ্যাম ইজ আর টু। আর যদি রাষ্ট্রীয় আইন থাকে যে বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করতে হবে, না হলে জেলে নিয়ে যাবে বা জরিমানা হবে, এইরকম হলে হ্যাভ টু। এরপর 3 নম্বর সেন্টেন্স, Yesterday morning I went to catch fish in the river, so I got to get out of the home early. Yesterday morning, গতকাল সকালে, I went to catch fish, আমি মাছ ধরতে গিয়েছিলাম in the river, নদীতে। So I got to get out, আমাকে বের হতে হয়েছিল of the home, বাড়ি থেকে, early, একটু সকাল সকাল, অর্থাৎ একটু ভোরে ভোরে।
এখন আমি মাছ ধরতে গিয়েছিলাম স্বেচ্ছায়, আমার নিজের ইচ্ছায়, এই কারণে গট ব্যবহার করলাম, অর্থাৎ আই হ্যাড টু ব্যবহার করা হয় নাই। অর্থাৎ এক্ষেত্রে আমি কারো কাছে দায়বদ্ধ ছিলাম না। এরপর 4 নম্বর সেন্টেন্স, ওয়েন আই এম অ্যালোন, যখন আমি একা থাকি, আই গেট টু সিং সং টু পাস মাই টাইম। যখন আমি একা থাকি তখন সময় কাটানোর জন্য আমার গান গাইতে হয়। এখানে আমার গান গাওয়া কারো কাছে বাধ্যতামূলক নয়, অর্থাৎ আমি কারো কাছে বাধ্য নই যে আমাকে গান গাইতে হবে, অর্থাৎ এটা আমার নিজের প্রয়োজনে আমি নিজে করি। এরপর 5 নম্বরের সেন্টেন্স, ইউ হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টু ক্যাচ দ্য ফ্লাইট। মনে করুন আপনি কোথাও যাবেন, বিমানের টিকিট নিয়েছেন। এখন বিমানের টিকিট নিয়েছেন আপনার ইচ্ছায়, স্বেচ্ছায় আপনি টিকিট নিয়েছেন আপনার নিজের ইচ্ছায়, কিন্তু যখন টিকিটটা নিয়ে ফেলেছেন এখন আপনি তাদের নিয়মের মধ্যে পড়ে গেলে আপনাকে সময় মতো যেতে হবে, না হলে আপনার ফ্লাইট মিস, টাকা মিস যাবে। সুতরাং আপনি এক্ষেত্রে এখন বাধ্য। আর এ কারণেই হ্যাভ ব্যবহার হয়েছে, অর্থাৎ হ্যাভ টু গেট আপ আর্লি। এরপর 6 নম্বর সেন্টেন্স, দ্য মেডিকেল বোর্ড হ্যাজ টু অ্যারেঞ্জ এ মিটিং টু ডায়াগনোসিস দ্য ডিজিজ অফ দ্যাট ক্রিটিক্যাল পেশেন্ট। মেডিকেল বোর্ড হ্যাজ টু অ্যারেঞ্জ, মেডিকেল বোর্ডকে আয়োজন করতে হবে, একটা মিটিংয়ের আয়োজন করতে হবে। কার? ওই সংকটাপন্ন রোগীর রোগ শনাক্ত করার জন্য। এখন মেডিকেলে যেহেতু তারা দিয়েছে, এখন রোগী গেলে তাদেরকে বাধ্যতামূলক তাদেরকে সেবা করতে হবে, অন্যথায় অবহেলার দরুন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা রয়েছে। সুতরাং এখানে মেডিকেল বোর্ড বাধ্য একজন রোগীকে সেবা দিতে। এবার ইউ হ্যাভ টু কিপ লেট আওয়ার্স অ্যাট নাইট টু মেক এ গুড রেজাল্ট। এবার আপনি কাউকে বাধ্য করছেন, ইউ হ্যাভ টু কিপ লেট আওয়ার্স অ্যাট নাইট, তোমাকে অনেক রাত জেগে পড়তে, লেট আওয়ার্স অ্যাট নাইট, অর্থাৎ কিপ লেট আওয়ার্স অ্যাট নাইট মানে হচ্ছে রাত জাগা, অর্থাৎ রাত জেগে পড়াশোনা করা বা অন্যান্য কিছু করা, রাত জাগা। টু মেক এ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করতে হলে, এখন ভালো রেজাল্ট করতে হলে তাকে রাত জেগে পড়াশোনা করা বাধ্যতামূলক করে দিচ্ছেন আপনি, বা তার ব্যক্তিগতভাবে বাধ্য, না হলে সে ফেল করবে বা পরীক্ষার রেজাল্ট খারাপ করবে। সুতরাং এখানে এই বাধ্যতামূলক, এ কারণে হ্যাভ ব্যবহৃত হয়েছে। এরপর 8 নাম্বার, উই হ্যাড টু ফাইট আগেনস্ট পাকিস্তান টু গেট অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। অর্থাৎ একটি স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য আমাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। আসলে যুদ্ধ তো কেউ সাধে করে না, বাধ্য হয়ে যুদ্ধ করে, এ কারণে হ্যাড টু। এবং আমরা বাধ্য হয়েই যুদ্ধ করেছিলাম, এ কারণে হ্যাড টু ব্যবহৃত হয়েছে। এরপর 9 নম্বরে, আই হ্যাড টু ওয়েট ইন এ লং কিউ টু গেট অন দ্য বাস। অর্থাৎ বাসে ওঠার জন্য নিয়ম আছে যে লাইন ধরে আসতে হবে, আর লাইন না ধরলে বাসে ওঠা যাবে না। এখন আমি বাধ্য হয়েছি লাইন ধরতে, এ কারণেই আই হ্যাড টু ওয়েট ইন এ লং কিউ, কিউ মানে লাইন, আই হ্যাড টু ওয়েট আমাকে অপেক্ষা করতে হয়েছিল, ইন এ লং কিউ একটি লম্বা লাইনে, টু গেট অন দ্য বাস বাসে ওঠার জন্য। এই সিচুয়েশনটাও বাধ্যতামূলক, সুতরাং হ্যাড টু ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা অ্যাম ইজ আর টু ব্যবহার করব নাকি হ্যাভ হ্যাজ টু ব্যবহার করব, এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ সেন্সের উপরে। সেন্স যদি বললে কোনো কিছু করতে বাধ্য তখন হ্যাভ হ্যাজ টু অথবা হ্যাড টু, আর যদি সেন্স বলে যে এটা না, এটা বাধ্যতামূলক নয়, এটা এড়িয়ে যাওয়া সম্ভব অথবা অবহেলা করলেও কোনো সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, তখন সেটা সাধারণ অর্থ, অর্থাৎ অ্যাম ইজ আর টু।